ওয়েলকাম টু কোড কেয়ার একাডেমি। আজকের আমাদের সাবজেক্ট হলো প্রবলেম সলভিং টেকনিক্স। বিসিএ ফার্স্ট সেমিস্টারে সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো প্রবলেম সলভিং টেকনিক্স। এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যার মধ্যে কোডিংও আছে প্লাস থিওরি নলেজও প্রচুর আছে। তাহলে এই সাবজেক্টটাকে এমনভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে আমরা প্রোগ্রামিংটাও ভালোভাবে বুঝি আর থিওরিটাও ভালোভাবে বুঝি, কারণ পরীক্ষায় কিন্তু থিওরিও যতটা ইম্পর্টেন্ট, প্রোগ্রামিংও ততটাই ইম্পর্টেন্ট। তাহলে আমি আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো। আগের ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি সিলেবাসটা কীরকম আছে, কী কী করতে হবে, কীভাবে পড়তে হবে। আর আজকের আমাদের স্টার্ট হতে চলেছে আমাদের ফার্স্ট ক্লাস, যার মধ্যে আমি তোমাকে পড়াতে চলেছি ইউনিট 1, আর তার আগে তোমাকে দিতে চলেছি প্রোগ্রামিংয়ের কিছু নলেজ। এবার তুমি স্ক্রিনে চলে আসবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাবে আমাদের এই প্রবলেম সলভিং টেকনিক্সের নোটস। এই নোটসটা তুমি কীভাবে পাবে? আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। যেই হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি গেলে আমাদের গ্রুপ তোমার কাছে চলে আসবে, আর তার মধ্যে থেকেই তুমি একটা লিঙ্ক পেয়ে যাবে। যেই লিঙ্কে ক্লিক করলে আমাদের যত সাবজেক্ট আছে, যত কিছু আমাদের ক্লাস হবে, প্রতিটার নোটস কিন্তু তুমি ফ্রিলি পেয়ে যাবে। একটা টাকাও তোমাকে এখানে খরচ করতে হবে না, সব কিছু তুমি একদম ফ্রি বিনামূল্যে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবে। আর কোনো 4,000, 5,000, 6,000 টাকাতে কোনো কোর্স কিনতে হবে না। আমাদের 3টে মেজর সাবজেক্টসই তোমাদের এখানে পড়িয়ে দেওয়া হবে, নোটস দিয়ে দেওয়া হবে, এমনকি সাজেশনসও দিয়ে দেওয়া হবে। আর প্রথমত আমি বলে দিই যে মাইনর সাবজেক্টগুলো কী কী আছে। মাইনর সাবজেক্টগুলোও কিন্তু পরীক্ষার আগে কিছু না কিছু হেল্প করে দেওয়া হবে। আপাতত আমরা মেজর সাবজেক্টের দিকে ফোকাস করছি। আর আজকের আমাদের টপিক হচ্ছে সি প্রোগ্রামিং, মানে প্রবলেম সলভিং টেকনিক্স। এই সাবজেক্টটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে সি প্রোগ্রামিং। তাহলে সেটাকে সেইভাবেই জানতে হবে। কোডিং প্রথম আসতে হবে, তারপরেই তো তুমি আস্তে আস্তে এই সাবজেক্টটাকে বুঝবে। তাহলে এবার যদি আমি নোটসের দিকে তাকাই, তুমি দেখতে পাবে আমি লিখে দিয়েছি আই উইল অ্যাসিউম ইউ নো নাথিং অ্যাবাউট প্রোগ্রামিং। আমাদের এই ক্লাসটা এমনভাবেই স্টার্ট হবে যাতে আমরা অ্যাজিউম করছি তুমি প্রোগ্রামিং ব্যাপারে কিচ্ছু জানো না, একদম বিগিনার। তাই আমি সেইভাবেই তোমাদের শেখাবো। এবার আজকের টপিক কি? ফার্স্ট তোমাদের টপিক হচ্ছে ইউনিট 0। ইউনিট জিরো মানে হচ্ছে কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। ইউনিট 0 তোমাদের সিলেবাসে নেই, কিন্তু পরের সিলেবাসে এগোনোর জন্য তোমাকে প্রথম একদম বেসিক্সগুলো বুঝতে হবে, ঠিক আছে? প্রথম তোমাকে কোড লেখা আসতে হবে, তবেই তুমি পরে গিয়ে পরের সাবজেক্টগুলোকে, পরের টপিকগুলোকে তুমি বুঝতে পারবে। প্রথমে ইউনিট 0তে কী কী আসছে? ইউনিট 0তে প্রথমে আমি লিখে দিয়েছি হোয়াট ইজ প্রোগ্রামিং। প্রোগ্রামিং কাকে বলে? প্রোগ্রামিংটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে, আমি যখন তোমাকে কিছু কথা বলি যে এখান থেকে গিয়ে বোতলটা, ওই টেবিলে যে বোতলটা রাখা আছে ওইটাকে তুলে নিয়ে, তো তুমি কি বুঝতে পারো? তুমি বুঝতে পারো আমাকে টেবিলে যেতে হবে, ওখান থেকে বোতলটা তুলে নিয়ে আসতে হবে। সেইভাবে কি আমি একটা কম্পিউটারকে বলতে পারি? অবশ্যই না। কম্পিউটার অন্যভাবে জিনিসগুলোকে বোঝে। কম্পিউটারকে আমাকে পুরো প্রোগ্রামটা দিতে হয়, তাকে পুরো ইনস্ট্রাকশনস দিতে হয়। কেমন ইনস্ট্রাকশন দিতে হবে? প্রথম ওঠো, চেয়ার থেকে ওঠো, টেবিলের দিকে তাকাও, টেবিলের দিকে ফরওয়ার্ড হও। এবার টেবিলের মধ্যে একটা বোতল আছে, সেই বোতলটাকে পিক আপ করো, পিছন দিকে ঘোরো, পিছনে আবার ব্যাকওয়ার্ড আসো, এসে আমার কাছে বোতলটা দাও। এই যে স্টেপ বাই স্টেপ তুমি যে ইনস্ট্রাকশনসগুলো দিলে, এগুলোকেই বলছে প্রোগ্রামিং। মানে যখন তোমার কাছে কোনো প্রবলেম আসবে, সেই প্রবলেমটাকে তুমি অনেক কটা স্টেপসে ডিভাইড করবে। এবার ডিভাইড করে, এই যে ডিভিশন করে যে প্রোগ্রামিং লেখা, প্রবলেম সলভিং করা হয়, এটাকেই বলে প্রোগ্রামিং। আমি এখানে কি লিখেছি? কম্পিউটার্স ক্যানট থিঙ্ক বাই দেমসেলস, উই মাস্ট টেল দেম এক্স্যাক্টলি হোয়াট টু ডু। কম্পিউটার কিন্তু কখনো নিজে থেকে চিন্তা করতে পারে না, ঠিক আছে? আমরা তাকে বলি যে তোমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে। ইউ ক্যানট সে ডু দিস টাস্ক, এইটা করো, আমি বলতে পারি না। আমাকে বলতে তুমি এইটা এইভাবে করো, ঠিক? এটাই হচ্ছে প্রোগ্রামিং। এটা আমরা সবাই জানি, কম্পিউটারকে তো আমরা কিছু বলি না। এআই এর ব্যাপারটা আলাদা, এআই এর কনসেপ্টটাই আলাদা পুরো। এবার এখানে আসছে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রেখেছি, হাউ টু স্টাডি প্রোগ্রামিং। সবাই তো প্রোগ্রামিং কি বলে, কিন্তু প্রোগ্রামিংটা কীভাবে পড়তে হয়। প্রোগ্রামিং বা কোডিং যারা যারা একদম ফার্স্ট করতে চলেছো, সবসময় মাথায় রাখো, প্রোগ্রামিংকে এই যে সিনট্যাক্স যত শিখবে, যত কোড ল্যাঙ্গুয়েজ যা যা শিখবে, যা যা ল্যাঙ্গুয়েজ থাকবে, এগুলোকে মুখস্থ করার থেকেও বেশি তোমাকে ফোকাস করতে হবে লজিকটা বোঝা। আমি কম্পিউটারকে কোনো টাস্ক সলভ করার জন্য আমি তাকে কীভাবে বোঝাচ্ছি, কীভাবে আমি প্রোগ্রাম লিখছি, কম্পিউটার কীভাবে আমার কথা বুঝছে, এই জিনিসগুলো তোমাকে বোঝাতে হবে, এই জিনিসগুলোই তোমাকে লিখতে হবে, এই লজিকটা তোমায় ভালো করে বুঝতে হবে। দিস ইজ কল্ড প্রোগ্রামিং। আমি এখানে সমস্ত এখানে লিখে দিয়েছি, তুমি নোটসে পুরোটা পড়তে পেরে যাবে। প্রোগ্রামিং টিচেস ইউ টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি বিফোর ইউ রাইট এনি কোড, লার্ন টু ব্রেক প্রবলেমস। এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন। প্রবলেমসকে প্রথম ব্রেক করতে হবে স্মল স্টেপসে, তারপর কী করতে হবে? থিঙ্ক লাইক এ কম্পিউটার, এক্স্যাক্ট স্টেপ বাই স্টেপ। ওয়ান্স ইউ থিঙ্ক দিস ওয়ে, রাইটিং কোড ইজ ইজি। মানে আমি যে বললাম বোতলটা তুলে আনার যেই ইনস্ট্রাকশনগুলো দিলাম, এগুলোকে আমি কম্পিউটারের মতো ভাবলাম। কী করতে হবে? আমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আমি যদি এখান থেকে ওই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাই, আমাকে কি বলতে হবে? পয়েন্ট এ টু পয়েন্ট বি মুভ 50 স্টেপস।
তাহলে আমি কম্পিউটারের মতো ভাবলাম, সে কীভাবে একটা প্রবলেমকে সলভ করবে সেই অনুযায়ী আমি ভাবলাম। দিস ইজ কল্ড প্রবলেম সলভিং। আর এইভাবেই এই প্রবলেম সলভ করার জন্য আমরা কীভাবে কী করি, প্রোগ্রামিং করি। ঠিক আছে, এইবার আস্তে আস্তে আমি আরও একটু বেসিক্সের দিকে যাব। এখানে লেখা আছে কিছু কি পয়েন্টস। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে ইনস্ট্রাকশনস যেগুলো আমরা লিখি, কেননা কম্পিউটারকে বোঝানোর জন্য যে তোমাকে অ্যাকচুয়াল কাজটা কী করতে হবে। আর প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে কালেকশন অফ দোজ ইনস্ট্রাকশনস, যাতে আমরা কম্পিউটারকে যা যা বোঝাচ্ছি একসাথে আমি যখন সেটাকে লিখে কম্পিউটারকে যখন দিই, এই জিনিসটা কী বলে? এই জিনিসটাকে বলে প্রোগ্রাম। তারপরে কি আইডিয়া। মনে হচ্ছে কম্পিউটার ক্যানট থিঙ্ক, ইট অনলি ফলোজ ইনস্ট্রাকশনস। কম্পিউটার নিজে কখনো চিন্তা করতে পারে না, ও একমাত্র ইনস্ট্রাকশনস ফলো করে, যেটা তুমি ওকে বলে দাও। আর এইটা কেন এত ইম্পর্ট্যান্ট? দ্য কোয়ালিটি অফ দ্য রেজাল্ট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য ইনস্ট্রাকশনস। ও কীরকম আউটপুট দেবো, কীরকম কাজ করবে, সেটা কার উপর ডিপেন্ড করে? যে ডেভেলপার, যে প্রোগ্রামার। আচ্ছা, তুমি অনেক সময় হয়েছো প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপ ডাউনলোড করেছো, এবার অ্যাপ ডাউনলোড করে দেখতে পাচ্ছ অ্যাপের এই কাজটা হচ্ছে না। আমি যদি ধরো কন্ট্যাক্টে বা অ্যাবাউট সেকশনে যাই, গিয়ে দেখছো পুরো ব্ল্যাঙ্ক আসছে, পুরো সাদা পেজ, কিচ্ছু দেখতে পাচ্ছ না। তখন তাহলে কি বুঝতে হবে? আউটপুটটা তোমার খারাপ আছে। এবার এটা কি যে ডাউনলোড করেছে তার দোষ? অবশ্যই না, যে অ্যাপটাকে বানিয়েছে তার দোষ। ঠিক আছে, সে এখানে ভুল করেছে। তাই জন্য এখানে কি বলছি, যে দ্য কোয়ালিটি অফ দ্য রেজাল্ট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য ইনস্ট্রাকশন। ডেভেলপারকে কোয়ালিটি ভালো হতে হবে, ডেভেলপারের কোডের কোয়ালিটি ভালো হতে হবে, তবেই তোমার সফটওয়্যারটা ভালো কাজ করবে। এইবার আমি এখানে একটা বেসিক জিনিস তোমায় বোঝাচ্ছি, হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে আর সফটওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার মানে হচ্ছে যেই পার্টস অফ দ্য কম্পিউটারকে আমরা টাচ করতে পারি। তোমার সেটা কিবোর্ড হতে পারে, তোমার সেটা ল্যাপটপ হতে পারে, মানে ল্যাপটপের মনিটর হতে পারে, তারপর সিপিইউ হতে পারে। ঠিক আছে, আমি এখানে একটা অ্যানালজি দিয়েছি। কি দিয়েছি? বডি ইকুয়াল টু হার্ডওয়্যার। আমাদের যদি হিউম্যান বডির সাথে আমরা ভেবে দেখি, তাহলে আমাদের যে পুরো বডিটা আছে এটা একটা হার্ডওয়্যার, যেটাকে আমরা টাচ করতে পারছি। ঠিক আছে, আর তোমার যে ব্রেন আছে এটাই হচ্ছে সফটওয়্যার। এইখানে কি লেখা আছে? হার্ডওয়্যার মিনস দ্য ফিজিক্যাল পার্টস দ্যাট ইউ ক্যান টাচ, মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ। আর সফটওয়্যার মানে হচ্ছে দ্য কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট টেলস দ্য হার্ডওয়্যার হোয়াট টু ডু। সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারকে মানে কানেক্ট করে। ঠিক আছে, অর্ডার করে কাকে? না, সফটওয়্যার অর্ডার করে হার্ডওয়্যারকে। ঠিক যেইভাবে তোমার ব্রেন তোমার বডির পার্টসগুলোকে অর্ডার করে। দেখো, তুমি যদি ভাবো যে একটা টেবিলের উপর থেকে তোমার বোতলটা তুলে আনতে হবে, তাহলে তোমার একটা হেল্প কে করবে? তোমার হেল্প করে তোমার ব্রেন, মানে তোমার সফটওয়্যার। এই ব্রেনই তোমাকে বলে দেবে তুমি কীভাবে চেয়ারের উপর উঠবে, কীভাবে চেয়ার থেকে উঠবে, কীভাবে টেবিলের দিকে এগোবে, কীভাবে বোতলটাকে তুলবে, আর কীভাবে স্টেবিলিটির সাথে বোতলটাকে ফেরত আনবে। এই জিনিসটাই তোমার ব্রেন করে দেয় তোমাকে। আর এই জিনিসটাই হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার মধ্যে কানেকশন। ঠিক আছে, এই যে তুমি যে বডি পার্টটাকে মুভমেন্ট করলে, এতে তোমার ব্রেন কাজ করলো, তোমার ব্রেন এই অর্ডারগুলো দিল। দিস ইজ সফটওয়্যার অ্যান্ড দ্য বডি ইজ দ্য হার্ডওয়্যার। ঠিক আছে, এইবার আসছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস দিকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? আমরা কি করি, আমরা মানুষ যারা আছি, আমরা নানা রকম ল্যাঙ্গুয়েজ বলি। আমরা কেউ ইংলিশ বলি, কেউ বাংলা বলি, কেউ হিন্দি বলি। ঠিক আছে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কী হয়? কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। আচ্ছা দাদা, মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে 0 আর 1, ব্যাস এইটুকুনি। হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1। কম্পিউটারে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু 0 আর 1। দিস ইজ শকিং, বাট পুরো কম্পিউটারে যা যা ডেটা তুমি দেখো, যত ছবি তুমি দেখো, যত ভিডিও তুমি দেখো, সব কিছু কিন্তু 0 আর 1 সব কটা মিলিয়ে একটা সেট তৈরি করে। এবার সেই সেটের যে কালেকশন, ঠিক আছে, পুরো 0 1 0 1 0 1 করে যেটা হয়, এটাকে কি বলে? এটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার এইটাই কম্পিউটার একমাত্র বুঝতে পারে। কম্পিউটার বুঝতে পারে না যে তুমি ওকে উঠতে বলছো, যেতে বলছো। কম্পিউটার শুধু বুঝে 0 1 0 1 0 1, এইটুকুনি ছাড়া কম্পিউটার কিচ্ছু বোঝে না। তাহলে এই জন্য আবিষ্কার হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন আবিষ্কার হয়েছে? তুমি কি কম্পিউটারকে যদি একটা সোজা কোনো টাস্ক বা প্রবলেম দাও, তাহলে কি কম্পিউটারকে তুমি কীভাবে লিখবে? 0 1 1 0 0 0 1 1 এরমভাবে লিখবে না। তুমি তাকে এমন একটা ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাবে যাতে কম্পিউটার তোমার কথা বুঝতে পারে। এইবার এখানে রোল আছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, যেটা আমি একটু পরে গিয়ে বোঝাবো। কম্পাইলার বা ইন্টারপ্রেটার কী করে? তোমার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাতে তুমি কোডটা লিখেছো, সেইটাকে আবার কম্পিউটারে বোঝার জন্য ট্রান্সলেট করে, তারপর কম্পিউটার সেটা বুঝতে পারে। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? কম্পিউটার আন্ডারস্ট্যান্ড অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ উইচ কনসিস্ট অফ জিরোস অ্যান্ড ওয়ান্স। রাইটিং এভরিথিং ইন বাইনারি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমরা 0 1 0 1 0 1 করে কত লিখবো? লিখতে পারবো না। তাই জন্যই এখানে আবিষ্কার হয়েছে কিসের? না, সি এর মতো ল্যাঙ্গুয়েজ, C++-এর মতো ল্যাঙ্গুয়েজ, জাভার মতো ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভাস্ক্রিপ্ট, গো, রাস্ট, এগুলোর নাম হয়তো আশা করি শুনেছো বা শোনোনি, যায় আসে না। এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে। ঠিক আছে,
দিস ল্যাঙ্গুয়েজেস আর ট্রান্সলেটেড ইন্টু মেশিন ল্যাঙ্গুয়েজ বিফোর দ্য কম্পিউটার এক্সিকিউটস দেম। কম্পিউটার তোমার এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি কম্পিউটারকে ইনপুট হিসেবে দিচ্ছ, কম্পিউটারটাকে ইউজ করার আগে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেয়। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 1 0 1 0 1 এরকম ভর্তি 0 1, এইটুকুনি বুঝতে পেরেছো। এরপরেই আসছি জেনারেশনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা তুমি তোমার নোটস থেকে এটা পড়তে হবে। জেনারেশন মানে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসা পর্যন্ত আমরা কিভাবে অগ্রসর হলাম, কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এলাম, কিভাবে তার থেকেও আগে আমাদের টেকনোলজি যাচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেশন বলতে কম্পিউটারকে আমাদের কথা বোঝানোর জন্য কীভাবে এভলিউশন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোর, সেটাই এখানে লেখা আছে। ফার্স্ট জেনারেশনে শুধু 0 1 0 1 0 1 ছিল, এটাই একমাত্র কম্পিউটার বুঝতো। সেকেন্ড জেনারেশনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এলো, যাতে অ্যাড, এসইউবি, এলওএডি, লোড, এই জিনিসগুলো ইউজ হতে লাগলো। তারপর থার্ড জেনারেশনে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এলো, এইটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি, পাইথন, জাভা, এই জিনিসগুলো তৈরি হলো যাতে এই জিনিসটাকে আরও সিম্পলিফাই করা যায়, যাতে আমাদের প্রতিবারই অ্যাড, সাব, লোড এইরকম যাতে জিনিসগুলো না লিখতে হয়, ঠিক আছে। আর তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করার পর কী হলো, কম্পিউটার তোমার লেখা প্রোগ্রামটাকেই 0 1 কনভার্ট করতে লাগলো। আর ফোর্থ জেনারেশন কি, এটা তো অনেকেও জানে না। এসকিউএল বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, আর বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে। এগুলোতে কী হয়, এগুলোতে তোমাকে ইন্ডিভিজুয়ালি এত প্রোগ্রামিং করতে হয় না, তাতে শুধুমাত্র তুমি বলো তোমার কি লাগবে বা তুমি কি চাও, তাতেই হয়ে যায়। একটু পরে যখন ডিবিএমএস এর সাবজেক্ট পড়ে তখন তুমি বুঝতে পারবে। আর ফিফথ জেনারেশন হচ্ছে এখনকার যেই জিনিসটা হচ্ছে এআই ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে। এআই ল্যাঙ্গুয়েজেস মানে কি, এবার এইখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস ট্রাই টু থিঙ্ক লাইক হিউম্যানস। ল্যাঙ্গুয়েজেস এত স্মার্ট হয়ে গেছে, কম্পিউটার এত স্মার্ট হয়ে গেছে, এটাই মানুষের মতো চিন্তা ভাবনা করছে। তোমরা ভালো মতো জানো চ্যাটজিপিটি, ডিপসিক হোক, তারপর জেমিনাই হোক, তোমরা ভালো মতোই জানো এগুলো কীভাবে কাজ করছে। মানে ওভারঅল সামারিটা কি তোমরা জানো। এইবারে এই যে আমি তোমাকে বললাম কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মানেটা আমি বোঝাবো। কম্পাইলার আর ইন্টারপ্রেটার, আমি এখানে একটা এক্সাম্পল ইউজ করেছি। টিচার তোমাকে বললো যে একটা ইংলিশে লেখা বই, এটাকে বাংলাতে ট্রান্সলেট করে পড়তে, ঠিক আছে। তো এখানে আমি দু রকমভাবে পড়তে পারি। একটা হলো, একটা স্টুডেন্ট উঠলো, উঠে কী করলো, পুরো বইটাকে একবার পড়ে ফেললো, ঠিক আছে। পুরো বইটাকে পড়ে, তারপর বই না, ধরে না একটা গল্পটাকে পুরো পড়ে নিল, ইংলিশে লেখা গল্পটা পড়ে সেটাকে বাংলায় অনুবাদ করে তার টিচারকে শোনালো। এইটা একটা অপশন হতে পারে। আরেকটা স্টুডেন্ট উঠলো, সেই কী করলো, সে লাইন বাই লাইন একটা করে সেন্টেন্স পড়লো ইংলিশে, এবার সেইটাকে বাংলায় কনভার্ট করলো, তারপর তার টিচারকে শোনালো। সে এইভাবেও ট্রান্সলেট করতে পারে, এইভাবেও ট্রান্সলেট করতে পারে। এটা দু রকম অপশন। আর ঠিক এই ধারণাতেই তৈরি হয়েছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার জিনিসটা কি, কম্পাইলার হচ্ছে তোমার পুরো কোডটাকেও আগে পড়ে নেয়, ঠিক আছে। পড়েও বুঝে নেয় যে তুমি ওকে কি বলতে চাইছো, ঠিক আছে। সেই অনুযায়ী ও কম্পিউটারকে জিনিসটা বুঝিয়ে দেয়। এটা কোন এগুলো ল্যাঙ্গুয়েজ বেসড হয়, ঠিক আছে। এটা সি ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই, আর C++ ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাই। আর ইন্টারপ্রেটার হচ্ছে, ইন্টারপ্রেটার তোমার কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 1 0 1 ট্রান্সলেট করে একটা লাইন করে, ঠিক আছে। প্রথম একটা লাইন পড়লো, তুমি কি লিখেছো, তুমি লিখেছো প্রিন্ট, এইটা প্রথম প্রিন্টটা পড়লো, তারপর ওটাকে প্রিন্ট করলো, ঠিক আছে, মানে কম্পিউটারকে বুঝিয়ে দিল প্রিন্ট করার জন্য। তারপর আরেকটা প্রিন্ট লিখেছো, তখন ওটা পড়লো, তারপর কম্পিউটারকে আবার বুঝিয়ে দিল এইটা প্রিন্ট করার জন্য, মানে লাইন বাই লাইন ও পড়তে পড়তে যাবে। এটাই হচ্ছে ইন্টারপ্রেটার। এটা কোথায় ইউজ হয়, খুব পপুলার ল্যাঙ্গুয়েজ আছে পাইথনে ইউজ হয়। আর জাভাস্ক্রিপ্টে পুরোটা ইউজ হয় না। জাভাস্ক্রিপ্ট একটা জিআইটি, জাস্ট ইন টাইম ল্যাঙ্গুয়েজ, এটা পুরোটা ইউজ হয় না, বাট ইন্টারপ্রেটারও কম্পাইলার ইউজ হয় জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। এবার দেখো বোথ মানে দুটোই কিন্তু তোমার কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মানে 0 1 কনভার্ট করে। এইবারে আমি একটু আসছি হিস্ট্রি অফ সিএ। হিস্ট্রি অফ সি বলতে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি কীভাবে হয়েছিল। আচ্ছা দাদা, সি তো এখন অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ, কিন্তু সিটা এসেছিল কীভাবে, এটা কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিউম্যানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, হিউম্যানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। এটা তৈরি করেছিল ডেনিস রিচি নামে একজন কম্পিউটার সায়েন্টিস্ট, ঠিক আছে। আর এটা তৈরি হয়েছিল বেল ল্যাবসে। এটা অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে এক্সামে বা ভাইভাতে। 1972 ইয়ারে তৈরি হয়েছিল। আর এর মেন পারপাস কী ছিল, মানে এটা কী জন্য তৈরি হয়েছিল, ইউনিক্স বলে অপারেটিং সিস্টেমটা তৈরি করতে। ইউনিক্স জানো, লিনাক্স, ইউনিক্স এগুলো একটা অপারেটিং সিস্টেম। তো এবার সেই অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছিল। ফান ফ্যাক্ট হচ্ছে লিনাক্স যেটা আছে এটা কিন্তু পুরোটাই সি দিয়ে তৈরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে তৈরি, যেটাকে তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা খুবই অপমান করে যে সি তো এখন অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ, এটা কে পড়ে। কিন্তু সি দিয়ে কিন্তু প্রচুর ফান্ডামেন্টাল, প্রচুর ইম্পর্টেন্ট জিনিসও তৈরি হয়েছে। সি কিন্তু এখনও ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা প্রচুর সুন্দর হিস্ট্রি আছে। তার সাথেও একটা এমন ব্যাকবোন সি হিসাবে কাজ করবে, তোমার সিটা কাজ করবে যে তোমার
পরে গিয়ে যখন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে তোমার অসুবিধা হবেই না, তাই না? সিতে তোমার পুরো ফান্ডামেন্টাল পুরো বেসিকটা তৈরি হয়ে যাবে সি, কারণ ইট ইজ হার্ডার, ঠিক আছে? পাইথনের থেকেও কিন্তু সি হার্ডার। পরে গিয়ে যখন পাইথন শিখবে তুমি বুঝতে পারবে পাইথনের থেকেও সি হার্ডার, ঠিক আছে? আর এই যে সায়েন্টিস্টের নাম মনে রাখবে, ডেনিস রিচি। আর উনি কী করেছিলেন, বি ল্যাঙ্গুয়েজ বলে আর একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সি ল্যাঙ্গুয়েজ কেন নামটা এসছে, বি ল্যাঙ্গুয়েজ বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, সেইটাকেই ইমপ্রুভ করে সি ল্যাঙ্গুয়েজ বানিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? এইবার আমি যেটা এক্ষুনি বললাম সি কেন ইম্পর্টেন্ট, সি কিন্তু একটা ব্যাকবোন অফ মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। পরে গিয়ে তুমি সি প্লাস প্লাস শিখবে, জাভা, সি শার্প, তারপর গো শিখবে, রাস শিখবে, জাভাস্ক্রিপ্ট শিখবে, পাইথন শিখবে। কিন্তু ব্যাপারটা হলো এই যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবারই কিন্তু বেসিক্স যেটা আছে, সবার বেসিক্স কিন্তু কানেক্টেড কোথাও না কোথাও গিয়ে সি এর সাথে। তুমি সিএ যখন ফাংশন লেখা শিখবে, সিএ যখন স্ট্রাকচার বানানো শিখবে, সেই কনসেপ্টগুলোই কিন্তু তুমি পরে গিয়ে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুঁজে পাবে। আর এবারে সিএ কিন্তু সিনট্যাক্স থেকে স্টার্ট করে কনসেপ্ট থেকে শুরু করে সব কিছু অনেক কঠিন। তার জন্য তোমার পরবর্তীকালে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে তোমার মনে হবে আরে এটা তো আমি জানি, এটা তো আগে থেকেই পড়া হয়ে গেছে। তাহলে সি কিন্তু এখনও ইম্পর্টেন্ট। এবার আমি স্বীকার করছি সি এখন সব জায়গায় ইউজ হয় না, কিন্তু এখনও কিছু কিছু জায়গায় ইউজ হয়, মেশিনারি ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু মডার্ন কোম্পানিতে এখন ইউজ হয় না সি। কিন্তু সি কী করে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের বেস হিসেবে ভালো মতোই কাজ করে। এখানে আমি লিখে দিয়েছি অপারেটিং সিস্টেমে ইউজ হতো, এমবেডেড সিস্টেমে ইউজ হতো, ডিভাইস ড্রাইভার্স, মাইক্রো কন্ট্রোলার, কম্পাইলার। এখন অতটা ইউজ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? এবার তাহলে এখানে আমি একটা জিনিস লিখেছি, ইন ওয়ার্কিং লাইফ ইউ মে নেভার ইউজ সি বাট দ্য ফান্ডামেন্টালস অফ সি উইল হেল্প ইউ লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজিলি। তাহলে সি প্রোগ্রামিংটাই কিন্তু একদমই ব্যাকডেটেড বা পুরনো বা ইউজলেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একদমই ভাবো না। আমরা প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে সি শিখেছিলাম, আজও আমি রিগ্রেট ফিল করি না, খুবই ভালো লাগে যে ভাগ্যিস আমি সি প্রথম শিখেছিলাম। তাহলে পরে গিয়ে তারপরে ফলে কী হয়েছে, পরে পাইথন খুব ইজিলি শিখে গেছিলাম, পরে গিয়ে ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট খুব ইজিলি শিখে গেছিলাম, কারণ কনসেপ্টগুলো আমার আগে থেকেই জানা ছিল সি থেকে, তাই না? পাইথনে একটু প্রবলেম আছে বিগিনারদের ক্ষেত্রে, তাছাড়াও এবার আমি সি নিয়ে যদি কথা বলি, এইবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য তোমরা আশা করি সবাই এক্সাইটেড, ইয়োর ফার্স্ট সি প্রোগ্রাম। এইবারে আমরা আস্তে আস্তে এগোবো কোডিংয়ের দিকে, ঠিক আছে? আজকের আমরা লিখতে চলেছি আমাদের প্রথম সি প্রোগ্রাম, যেটার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ভিএস কোড। এটা কিছুই না, এটা হচ্ছে একটা কোড এডিটার, ঠিক আছে? ভিএস কোড। এখানে যাবে, এই ওয়েবসাইটটা খুলবে, এখানে গিয়ে এই যে উইন্ডোজ, যেটা তোমার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, বা ম্যাক হলে বা লিনাক্স হলে সেই অনুযায়ী তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করলে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এটাই হচ্ছে তোমার কোড এডিটার। এরপরে তোমার কেরিয়ারে তুমি যত কোডিং করবে সব এই সফটওয়্যার মধ্যেই করবে, তাই জন্যই এটা ইউজ করা। আর এর মধ্যে গিয়ে এবার আমরা লিখতে চলেছি আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম, তোমার প্রথম কোড। আর আমি এটাই ভেবে নিচ্ছি তুমি আজ পর্যন্ত কোনো কোড লেখোনি, এবারে তুমি তোমার প্রথম কোডিংয়ে, দিস ইজ গোয়িং টু বি ইয়োর ফার্স্ট স্টেপ ইন কোডিং। সো প্রথমে আমি বলে দিই, এই যে কোড এডিটরটা খুলেছি, এরপর যে সি প্রোগ্রামে লিখবো এটা কিন্তু ডাইরেক্ট হবে না, ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্টলি হবে না, তোমাকে একটা সি এর এনভায়রনমেন্ট ডাউনলোড করতে হবে। তো ইনফ্যাক্ট আমি সাজেস্ট করি, আমি এখানে তোমাকে এত কিছু দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক সাইজ হয়ে অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি বলছি, আমি তোমাকে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিচ্ছি, সেইখানে যাও, তুমি সেখানে গিয়ে সি প্রোগ্রামিংকে কীভাবে নিয়ে সিস্টেমে ডাউনলোড করবে পুরোটাই গাইড পেয়ে যাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি সি ইনস্টলেশন ইন ভিএস কোড, এখানে সার্চ করলে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে। আমি তোমাকে সাজেস্ট করি এনার ভিডিওটা দেখতে, কলেজ বল্লা বলে যে চ্যানেলটা আছে ওনার ভিডিও দেখতে, বা আমি তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেইটা দেখে আমার ইনস্টল হয়েছিল আমি সেটারই তোমায় লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা দেখে প্রথম ইনস্টল করে নিও। একটা MinGW বলে একটা জিনিস ইনস্টল করতে হবে, ওইটা ইনস্টলেশন প্রসেসটা একটু জটিল, তো একদম ইউটিউবে যেটা তোমার স্টেপ বাই স্টেপ দেখাবে সেই অনুযায়ী তুমি তোমার সিস্টেমে ডাউনলোড করবে। এইবার এখানে আসছি আমার ফার্স্ট সি প্রোগ্রামে। প্রথমে আমি বলে দিই, যখন তোমার সি প্রোগ্রামিং ইনস্টল করা হয়ে যাবে, তোমার এনভায়রনমেন্ট এখানে চলে আসবে, তখন তোমাকে এখানে একটা তোমার ফোল্ডার খুলে নিতে হবে। ফোল্ডার কীভাবে তৈরি করে তুমি জানো, তোমার যেখানে ফোল্ডারটা তৈরি করবে সেই ফোল্ডারটা খুলবে, নিউ ফাইল করবে, নিউ ফোল্ডারই খুলবে। ফোল্ডারের মধ্যে এবার তুমি যদি ফাইল লাগবে, যদি ফাইল খোলার থাকে ওখানে খুলতে পারো, আর না হলে ডাইরেক্ট ফোল্ডারটা ওপেন করে এই যে উপরে দেখতে পাচ্ছ একটা ফাইল আইকন আছে, এই ফাইলে ক্লিক করবে।
ক্লিক করে আজকের আমি যদি স্টার্ট করতে চাই মেন ডট সি, এটা হচ্ছে আমার ফাইল নেম। আর সি প্রোগ্রামিং এক্সটেনশন হচ্ছে ডট সি, এটা মাথায় রাখবে, ডট সি লিখে দিলাম, ডট সি। এইবার আজকের আমি প্রথম প্রিন্ট করাতে চলেছি একটা নাম, যাতে তুমি তোমার নাম প্রিন্ট করবে। প্রথম কি করতে হবে, আমি জুম করে নিই। প্রথম এখানে লেখো হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। দাদা এটার মানে কি, একটু অসুবিধা হবে এখন, এইটার মানে বোঝার কোনো দরকার নেই, এখন শুধু বুঝে রাখবে এটা লাগবে, এটা ছাড়া প্রোগ্রামিং করবে না, ঠিক আছে। তারপর ইন্ট মেন, এটা প্রথম এই দুটো কার্লি ব্রেসেস, তারপর এরকম প্যারেন্থেসিস, তারপর এরকম ওপেন করবে, মাঝখানে ক্লিক করবে, এখানে একটা ইন্ডেন্টেশন তৈরি হয়ে যাবে, স্পেস চলে আসবে খালি, এর মধ্যেই থাকবে তোমার প্রোগ্রাম। এবার কিভাবে নিজের নাম প্রিন্ট করবে, একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট এফ। লিখবে প্রিন্ট এফ, এর মাঝখানে লিখবে তোমার নাম। তো আমি আমার নাম লিখছি, আমাদের চ্যানেলের নাম কোড কেরিয়ার একাডেমি, ঠিক আছে, কোড কেরিয়ার একাডেমি, প্রিন্ট এফ, আর লাস্টে গিয়ে লিখবে রিটার্ন 0। তার রিটার্ন জিরো মানে এখন বোঝার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুকুনি জানবে এটা এখন লিখতে হয়, রিটার্ন 0 লিখতে হয়, আর stdioh হ্যাশট্যাগ ইনক্লুড লিখতে হয়। কিছুক্ষণ পর গিয়ে যখন তুমি এই প্রোগ্রামিংয়ে একটু ডিপ বুঝে যাবে, তখন গিয়ে আমি তোমার মানেগুলো বুঝিয়ে দেবো, তখন ইজিলি বুঝে যাবে, খুব জটিল কিছু না, কিন্তু অ্যাজ এ বিগিনার একটু বোঝা কঠিন। এখানে তুমি আমার নোটসে দেখতে পাচ্ছ আমি এইভাবে প্রোগ্রামটা লিখেছি। প্রথম ইনক্লুড stdio.h, তারপর ইন্ট মেন খুলে যাবে, ইন্ট মেনের মধ্যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, তারপর রিটার্ন 0, এইটা আর এইটা মাস্ট থাকবেই, আর এর ভেতরে থাকবে তোমার কোড। এইবারে মেন থিং হচ্ছে তুমি একটা জিনিস জিজ্ঞাসা করবে যে দাদা ইন্ট মেনের মানে কি, আমি এখানে মেন কেন লিখছি। সি প্রোগ্রামিংয়ে একটা এন্ট্রি পয়েন্ট লাগে, ঠিক আছে, আর মেন যেটা আছে এটা তোমার অ্যাজ এ এন্ট্রি পয়েন্ট ইউজ হয়। এন্ট্রি পয়েন্ট মানে প্রোগ্রামে এন্টার করার যে গেট, অ্যাজ আ গেট হিসাবে ইউজ করা হয়। আর এখানে প্রিন্ট এফ হচ্ছে একটা ফাংশন, এইটা লিখলেই তুমি তোমার যেটা লেখা, তুমি যেটা প্রিন্ট করাতে চাও সেটা এই কোটেশনের মধ্যে লিখলেই তুমি তোমার আউটপুট হিসেবে এটাকে দেখাতে পারো। তাহলে দাদা এবার আউটপুট করে দেখাও, এটা তো আমাকে আউটপুট লাগবে, তাহলে দাদা আউটপুটটা আমি কীভাবে পাবো। এখানে তুমি একটা এক্সটেনশন পেয়ে যাবে, তোমার ভিএস কোডি কোড রানার বলে একটা এক্সটেনশন হয়, সেই কোড রানার এক্সটেনশনটাকে নামিয়ে নেবে, তাহলে তুমি ওপর থেকে ডাইরেক্টলি এটাকে রান করতে পারবে। এই যে দেখতে হচ্ছে কোড রানার, ঠিক আছে। তখন তুমি কি করবে, তোমার কোডটা লেখা হয়ে গেলে এইখানে রান কোড বলে একটা অপশন পাচ্ছ, রান কোড করবে, এইখানে টার্মিনাল খুলে যাবে। টার্মিনালের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার যত ফাইলের ডিটেলস ছিল এসে গেল, আর ফাইলের ডিটেলসের মধ্যে চলে এলো তোমার আউটপুট কোড কেরিয়ার একাডেমি, ঠিক আছে। আমি যা প্রিন্ট করেছিলাম তা আমার কাছে প্রিন্ট হয়ে চলে এলো। এইবার এটাকে আমি এখানে ডিলিট করছি, এখানে যদি আমি লিখি আমার নাম লিখি KAUSHIK, আবার তুমি এখানে দেখতে পেলে আমার নাম চলে এলো। আবার এখানে আমি যদি লিখি, আচ্ছা দাদা আমি যদি কোটেশনটা না দিই, একবার দেখি হ্যালো লিখে দেখি, নাও তুমি দেখতে পাবে যে তোমার এখানে এরর আসছে। কি এরর আসছে, যে এখানে তুমি দেখতে পাবে ফার্স্ট আনডিক্লেয়ার্ড মেন। আনডিক্লেয়ারটা কেন আসছে এখন বুঝতে পারবে না, কিন্তু বুঝে নাও, তুমি যদি এটা কোটেশনে না লেখো তাহলে কিন্তু এরর আসবে। তাহলে তোমাকে কী করতে হবে, একটা ছোট্ট করে কোটেশন দিয়ে দিতে হবে, আর তারপর এক্সিকিউট করতে হবে, তখনই তুমি দেখতে পাবে যে হ্যালো বলে আউটপুটটা তোমার কাছে চলে এলো। তাহলে এটাই হচ্ছে তোমার প্রথম সি প্রোগ্রাম। আর নোটসের দিকে যদি তুমি তাকাও, এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি এই প্রত্যেকটা লাইনের মানে কি। আমি আশা করি এই লাইনটা মানে তুমি এখন বুঝতে পারবে না, একটু পরে গিয়ে বুঝবে। তাও যদি তোমার মনে হয় তোমার জানা দরকার, তাহলে তুমি এটা পড়তে পারো। রিটার্ন 0 মানেটাও আমি এখানে লিখে দিয়েছি, কিছুই না, বলে দেয় যে প্রোগ্রামটা ফিনিশ হয়ে গেছে, শেষ, ঠিক আছে। তাহলে রিটার্ন 0 কী বলে দেয় প্রোগ্রাম ইজ ফিনিশড, এই যে প্রোগ্রাম ইজ ফিনিশড, প্রোগ্রাম শেষ হয়ে গেছে। তারপরে আছে একটা অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে। এখানে কি লেখা আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ইউর পার্সোনাল ডিটেলস, যেমন নাম, এজ, ডিপার্টমেন্ট, ফোন অ্যাজ আউটপুট, ঠিক আছে। তোমাকে এটা লিখতে হবে, নিজের পার্সোনাল ডিটেলস প্রিন্ট করতে হবে। আমি একবার হালকা করে তোমায় বুঝিয়ে দিই কীভাবে করবে। ধরো আমি আমার নাম লিখলাম কৌশিক, আর তার সাথে আরেকটা প্রিন্টার দিতে হবে, প্রিন্টার দিয়ে আমি এবার
লিখলাম আমার শহর, আমি থাকি কলকাতায়। তারপর লিখলাম আমার বয়স, আমার বয়স হচ্ছে, বা বয়সের জায়গায় তুমি লিখতে পারো তোমার হবি কি। আমার হবি হচ্ছে ওয়াচিং ফুটবল, ঠিক আছে, যা ইচ্ছা একটা লেখো, ওয়াচিং ফুটবল, এরকম লিখে তোমাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝে গেছো। এরপরে আমি এগোই। এরপরে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে, অ্যাড টু ফিক্স নাম্বারস। অ্যাড টু ফিক্স নাম্বারস বলতে তোমাকে দুটো নাম্বার নিতে হবে, দুটো নাম্বার নিয়ে যোগ করতে হবে। এইবারে এখানে একটা নতুন কনসেপ্ট আসছে ভ্যারিয়েবলসের, যেটা প্রোগ্রামিংয়ের একদম বেসিক জিনিস। ভ্যারিয়েবল কি? Now we will learn how to create variables, right? What are variables? What are variables? ভ্যারিয়েবল হচ্ছে একটা বক্সের মতো। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা বক্সের মতো। ধরি এটা একটা বক্স, এর বক্সের আমি একটা নাম দিতে পারি। আমি এখানে নাম দিলাম এ, ঠিক আছে, এ হচ্ছে আমার বক্সের নাম। এইবার আমি যখন বক্সের নাম এ দিয়েছি, এর মধ্যে আমি যে কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারি, লাইক 7, 7 রাখতে পারি। আর যদি তাও ভালো না লাগে, তুমি এখানে তোমার নাম স্টোর করে রাখতে পারো। আমার নাম দিয়ে দিলাম কোড ক্যারিয়ার একাডেমি, একটা নাম দিয়ে দিলাম। এই যে এ যে আছে, তাহলে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল যে কি হোল্ড করবে, যে তুমি যে ভ্যালুটা ইনপুট দিয়েছো, এই এ ভ্যারিয়েবলটা এইটাকে হোল্ড করে রাখবে, স্টোর করে রাখবে, নিজের সিস্টেমে স্টোর করে রাখবে। এটাই হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবলের কনসেপ্ট। এবার আমি এখানে একটা ভালো মতো বুঝিয়ে দিয়েছি তোমাকে। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল আর লাইক কন্টেনার্স। কন্টেনার মানে যে জারগুলো কিচেনে রাখা হয় বা আমরা ইউজ করি, নেলস রাখার জন্য ইউজ করি, সেই কন্টেনারের মতো, যে কী করে একটা ভ্যালুকে হোল্ড করে রাখে। আর যাকে একটা নাম দেওয়া যায়, আমি চাইলে এই কন্টেনারকে নাম দিতে পারি XYZ। আর কন্টেনারের মধ্যে কি হোল্ড করাতে পারি? কন্টেনারের মধ্যে হোল্ড করাতে পারি 10, ঠিক আছে। যেমন A=10, Age=18, City= কলকাতা। আর এখানে আমি একটা প্রোগ্রাম লিখেছি যার মধ্যে কি হচ্ছে না, দুটো ফিক্সড নাম্বার যোগ হচ্ছে, ঠিক আছে। আমি এটা তোমায় লিখে দেখাবো। এইটুকুনি তুমি জানো কি করতে হবে। int A=10, int B=20, int sum=a প্লাস বি। এখানেও প্লাস ইউজ হয়, এখানেও মাইনাস ইউজ হয়, এখানেও ডিভিশন ইউজ হয়, এখানেও মাল্টিপ্লিকেশন ইউজ হয়, যেরকম আমরা অঙ্কে শিখে এসেছি। এইবারে বলো তো কোন ফাংশন ইউজ করতে হবে? দিস ইজ ভেরি ইজি। আমি যেটা শিখিয়েছিলাম, প্রিন্টএফ ইউজ করবে। প্রিন্টএফ ইউজ করে তোমাকে এখানে দিতে হবে %d। %d। এইবার আমি রান করাচ্ছি। 10 + 20 কত হয়? 30। আর এখানে দেখো আউটপুট এসে গেল 30। মনে অনেক প্রশ্ন জেগেছে, %d কেন, সামটা এরমভাবে বসলো কেন? এখানে দেখো আমি একটা প্রথম জিনিস বুঝিয়ে দিই। এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল, যে দুটো ভ্যারিয়েবল আমরা তৈরি করলাম। এ আর বি কি না ভ্যারিয়েবল, আর এখানে সামটাও হচ্ছে ভ্যারিয়েবল, যে কি স্টোর করছে, যে এ আর বি এর ভ্যালু দুটোকে যোগ করে তার সামের মধ্যে স্টোর করছে। মানে 10, এ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 20, এই দুটোকে যোগ করে সামের মধ্যে স্টোর করছে। আর প্রিন্টএফ কি করছে? প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন যে কোনো ভ্যালুকে, ঠিক আছে, প্রিন্ট করাতে পারে, ডিসপ্লে করাতে পারে। এইখানে আমি কি করছি, যে সামের মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে এইটাকে আমি প্রেজেন্ট করছি, তাই জন্য আমি কমা দিয়ে সাম লিখেছি। এটাই রুল, এটাই সিনট্যাক্স, এটাই মনে রাখতে হবে। আর এইখানে লেখা আছে %d। দাদা এই %d এর কেসটা কি? এটা তো কিছু বলোনি। %d বলে দিচ্ছি। %d এর বলার আগেও তোমাকে আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে। এখানে আমি কেন int দিচ্ছি? এখানেও int দিয়েছি, এখানেও int দিচ্ছি, এখানেও int দিচ্ছি। int মানে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে জানো, ম্যাথস তো পড়েইছো, ইন্টিজার নাম্বার, ঠিক আছে। এই যে তুমি ভ্যারিয়েবলটা তৈরি করেছো, এই শুধুমাত্র ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারবে। এইটা একটা রুল তুমি ওর উপর সেট করে দিচ্ছ। আর ধরো তোমার মনে হয় যে তুমি এটাকে ক্লোজ করে দেবে আর শুধু লিখবে এমনি এ, তাহলে কি এটা চলবে না? কি বলবে? এ আনডিক্লেয়ার্ড, ঠিক আছে, কারণ এর কোনো ডেটা টাইপ নেই। তাহলে ডেটা টাইপ দিতে হবে। ডেটা টাইপ মানে কি? ডেটা
টাইপ, তুমি যে ডেটাটাকে স্টোর করছো সেটা টাইপ কী হবে, এটাই হচ্ছে ডেটা টাইপ। ইন্ট a ইকুয়াল টু 10, ইন্ট b ইকুয়াল টু 20, ঠিক আছে। ইন্ট এই যে ইন্ট কনফার্মস দ্যাট দ্য ভ্যারিয়েবল হোল্ডস এ ভ্যালু উইচ ইজ অ্যান ইন্টিজার, দিস ইজ কল্ড ডেটা টাইপ, ঠিক আছে। ইন্টিজার কি, যদি ম্যাথসে একটু উইক হয়ে থাকো, ইন্টিজার কি, ইন্টিজার হোল নাম্বার যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, মানে এটা -1ও স্টোর করতে পারে, -2ও স্টোর করতে পারে, 3ও স্টোর করতে পারে, 0ও স্টোর করতে পারে, 4ও স্টোর করতে পারে, ঠিক আছে। কিন্তু কোনো ডেসিমাল স্টোর করতে পারবে না বা ফ্র্যাকশনাল পার্ট স্টোর করতে পারবে না, ভগ্নাংশ স্টোর করতে পারবে না। এইটুকুনি বুঝতে পেরেছো, দিস ইজ ইন্টিজার, তাই আমরা বলি ইন্টিজার। এবার এর মধ্যে কিন্তু আরও ডেটা টাইপসও হয়, যেটা আমি পরে লিখে দিয়েছি কী কী হয়, এটাকেই তুমি পরে গিয়ে ক্যার লিখতে পারো। ক্যার মানে ক্যারেক্টার, তোমার স্ট্রিং স্টোর করার জন্য, স্ট্রিং মানে মানে তোমার লেটার স্টোর করার জন্য যে ডেটা টাইপ ইউজ হয় ওটা হচ্ছে ক্যার, CHAR। এবার তারপরের যে প্রোগ্রামে আমি আসছি, পরের প্রোগ্রামটা বলেছে টেক ইনপুট ফ্রম দ্য ইউজার। এবার তোমাকে যেই ইউজার আছে তার থেকে ইনপুট নিতে হবে, শুধু নিজে ইনপুট লিখলে হবে না, তোমাকে তোমার ইউজারের থেকে ইনপুট নিতে হবে। স্ক্যানএফ বলে এখানে একটা ফাংশন ইউজ হয়, যেমন প্রিন্টএফ তেমন স্ক্যানএফ। প্রিন্টএফ কী করে, তুমি ওকে তোমার ইনপুট দাও, ও তোমার আউটপুট প্রেজেন্ট করে। স্ক্যানএফ কী করে, স্ক্যানএফ তোমার থেকে ইনপুট নেয়, নিয়ে আউটপুট প্রেজেন্ট করে। স্ক্যানএফ একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, যেটা কি রিড ফরম্যাটেড ইনপুট, তোমার ইনপুটটাকে নিজের কাছে নেয়, নিজে পড়ে নেয় ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। আর তারপর কি হলো, স্টোর ইট ইন ভ্যারিয়েবলস। তোমাকে আগে বলে রাখতে হবে স্ক্যানএফটা কার উপর ইউজ হচ্ছে, তোমাকে বলতে হবে হ্যাঁ এ এর বাক্সের মধ্যে গিয়ে স্টোর করো বা বি এর বাক্সের মধ্যে গিয়ে স্টোর করো। স্ক্যানএফ তখন কি করবে, স্ক্যানএফ কি করবে, স্ক্যানএফের মধ্যে ধরো তুমি দিলে 5, ঠিক আছে, 5 স্টোর করালে 5, এবার এর মধ্যে বলে দিলে গিয়ে বি এর মধ্যে এটাকে স্টোর করো, তখন ও কী করবে, তখন 5টাকে স্ক্যানএফ নিয়ে গিয়ে তোমার বি এর যে ভ্যারিয়েবল এর মধ্যে নিয়ে গিয়ে স্টোর করবে। দিস ইজ দ্য ওয়ার্ক অফ স্ক্যানএফ ফাংশন। এখানে আমি একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি যাতে কি করছে, যাতে এখান থেকে তোমার ইউজারের থেকে ইনপুট নিচ্ছে। তো আমি এটাকে লিখে তোমায় দেখাই। আমি এখানে তোমার নাম ইনপুট নেব, তুমি ইউজারের থেকে নাম চাইবে, ঠিক আছে। ইন্ট না লিখে আমি যদি এখানে আচ্ছা ইন্ট এজ লিখি, তো প্রথম ইন্টিজার দিয়ে দেখায়, ইন্ট এজ ইকুয়াল টু আপাতত 0 বা 0 না দিয়েও তুমি চাইলে এটাকে ফাঁকা রাখতে পারো, বাট নট সাজেস্টেড। প্রিন্টএফ এন্টার ইয়োর এজ, ঠিক আছে, এন্টার ইয়োর এজ। এইটুকুনি। এরপর আসছি স্ক্যানএফ। স্ক্যানএফ একদম প্রিন্টএফের পরেই হবে। এটা কি নেবে, %d নেবে, আর একটা দিতে হবে অ্যাম্পারসন মানে হচ্ছে এই ভ্যারিয়েবলে অ্যাড্রেসে গিয়ে স্টোর করো। ভ্যারিয়েবল, প্রতিটা ভ্যারিয়েবল একটা অ্যাড্রেস হয়, যেমন এইখানে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে দেখেছিলাম, এর না একটা অ্যাড্রেস সিক্রেটলি স্টোর করা আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। ধরে নিই এর অ্যাড্রেস স্টোর করা আছে এইখানে, যেটা কম্পিউটার জানে কিন্তু তুমি জানো না। এইটা হচ্ছে ওর অ্যাড্রেস, এটা মেমোরির মধ্যে স্টোর করা আছে, যার মধ্যে যা ইচ্ছে থাকতে পারে এরমভাবে স্টোর করা আছে। এটা তুমি জানো না কিন্তু কম্পিউটার জানে। তো কম্পিউটারকে তুমি কি বলছো যে তোমার ভ্যালু এই যে 5, এইটাকে নিয়ে গিয়ে কোথায় স্টোর কর, এটাকে নিয়ে গিয়ে এই অ্যাড্রেসের মধ্যে স্টোর কর, এটাকে নিয়ে গিয়ে এই অ্যাড্রেসটার মধ্যে স্টোর কর। এই না যে শুধু এ এর মধ্যে স্টোর কর, কম্পিউটার খুঁজে বেড়াবে এ কোথায়, তুমি বলছো এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে স্টোর কর। তাহলে অ্যাম্পারসন তোমাকে এই জিনিসটাতে হেল্প করে। এখানে গিয়ে মধ্যে বলছো নেম না এজ, এজের মধ্যে গিয়ে স্টোর করতে হবে। আর এরপর আমি একবার একবার প্রিন্ট করে দেখিয়ে দেবো যে তুমি কি এজ দিয়েছো। ইয়োর এজ ইজ টাইপিং মিস্টেক্স। সেমিকলন দিতে ভুলবে না, সেমিকলন মানে লাইন এখানে এন্ড হচ্ছে, এর পরে আর নেই, ঠিক আছে, এর পরে আর নেই মানে কি পরের নেক্সট লাইনে আবার প্রোগ্রাম কন্টিনিউ হবে। ইয়োর এজ ইজ %d কি আমি বোঝাচ্ছি। আর এইখানে তোমার যে ভ্যারিয়েবলটা সেটার নাম লিখে দাও,
ঠিক আছে, ব্যাস এতটাই। এবার এটাকে এক্সিকিউট করো। কীভাবে করবে? প্লে অপশনে যাবে, রান কোড। আমি একটু ছোটো করিনি। এখানে চাইছে এজ লিখতে, আমার এজ ধরে নিই 12, ইওর এজ ইজ 12। মানে এখানে কাজটা কী হলো, তুমি 12 তোমার এজ দিলে, ও এটাকেই এজ ভ্যারিয়েবলে স্টোর করলো। ভ্যারিয়েবলে স্টোর করে ও তোমায় কোথায় গিয়ে দেখালো, এই ডেটাটা এইখানে গিয়ে তোমার ডিসপ্লে করে দিল, রিটার্ন দিয়ে দিল। ঠিক আছে, এই মানে স্ক্যানএফ তাহলে কাজটা কী করলো, স্ক্যানএফ ভ্যারিয়েবলে গিয়ে তোমার এই ভ্যালুটাকে স্টোর করলো। ঠিক আছে, এইবার আমি আসছি পার্সেন্টেজ ডি এর কেসটা কি। পার্সেন্টেজ যে ডি আছে এইটার কেসটা কি। পার্সেন্টেজ ডি বলে এইটা একটা ডেসিমাল ভ্যালু স্টোর করবে। ঠিক আছে, এইটা কি করবে, এইটা একটা ডেসিমাল ভ্যালু স্টোর করবে। আমি এখানে অনেক কটা কমন ফরম্যাট, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এগুলোকে কি বলে, এগুলোকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, যেগুলো তোমাকে তোমার ফাংশনগুলোর মধ্যে ইউজ করতে হবে। এখানে আমি লিখে দিয়েছি পার্সেন্টেজ ডি মানে হচ্ছে তোমার ইন্টিজার ডেটা থাকবে এর মধ্যে। ঠিক আছে, সাইন্ড, এই যে পার্সেন্টেজ ডি আছে আর পার্সেন্টেজ ইউ আছে, এটা অনেকটা সিমিলার, দুটো কাজে সিমিলার। একটা হচ্ছে এই শুধুমাত্র ইন্টিজার স্টোর করে, এই আনসাইন্ড ইন্টিজার স্টোর করে। দুটোর মধ্যে তফাৎ কি, ইন্টিজার শুধুমাত্র ইন্টিজার পজিটিভও স্টোর করতে পারে, নেগেটিভও স্টোর করতে পারে, জিরো স্টোর করতে পারে। কিন্তু পার্সেন্টেজ ইউ যে আছে আনসাইন্ড মানে কি, আনসাইন্ড ই মানে জিরো স্টোর করতে পারে আর শুধুমাত্র পজিটিভ নাম্বার স্টোর করতে পারে, কোনো নেগেটিভ নাম্বার স্টোর করতে পারে না। এর একটা অ্যাডভান্টেজ হলো, বলে দাদা এটা তো ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এর অ্যাডভান্টেজ কি না, পার্সেন্টেজ ইউ ইউজ করলে তুমি অনেক লম্বা লম্বা পজিটিভ নাম্বার স্টোর করতে পারবে, কিন্তু পার্সেন্টেজ ডি ক্ষেত্রে তা হবে না। তুমি এখানে প্রচুর লম্বা লম্বা মানে কোটি কোটির মধ্যে তুমি ইন্টিজার স্টোর করতে পারবে না। এর একটা ক্যাপাবিলিটি আছে, একটা লিমিটেশন আছে। ঠিক আছে, পার্সেন্টেজ এ মানে ফ্লোট ভ্যালু স্টোর করতে পারবে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তোমরা জানো ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তারপর আরও আছে ডাবল আছে পার্সেন্টেজ সি মানে ক্যারেক্টার। আমি যদি ওই আমার নাম লিখতাম না, আমি যদি আমার নাম লিখতাম, আমি পার্সেন্টেজ সি ইউজ করতাম, আর আমার নাম একটা ক্যারেক্টার লিখলে পার্সেন্টেজ সি ইউজ করতাম, আর আমার নাম লিখলে পার্সেন্টেজ এস ইউজ করতাম। এস মানে স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে এই যে আমি যদি আমার নাম লিখি কৌশিক, আবার কোটেশন দিই, এটাকে কি বলবে, এইটা হচ্ছে একটা স্ট্রিং, STRING, এটা হচ্ছে একটা স্ট্রিং। সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, এটা লেখা আছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তাহলে এটাকে স্টোর করার জন্য কি ইউজ করতে হবে, এটাকে স্টোর করার জন্য ইউজ করতে হবে পার্সেন্টেজ এস। এরপরে আরেকটা প্রোগ্রামে আসছি, ফাইন্ড দ্য লার্জার অফ টু নাম্বারস। এখানে তোমাকে দুটো নাম্বার ইনপুট নিতে হবে, আর আউটপুট কি দিতে হবে, যে দুটোর মধ্যে যে বড়। তো এখানে নতুন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে একটা ইফ বলে একটা জিনিস আছে, ইফ আর এলস। এখানে তোমার চলে আসে কন্ডিশনিং, কন্ডিশনাল স্টেটমেন্টস। ইফের বাংলা কি, যদি, সেইভাবেই বোঝো। যদি এই কন্ডিশনটা হয় তাহলে এইটা করো, যদি না হয় তাহলে এইটা করো। এইখানে বোঝাচ্ছি, যদি এই যে তুমি যখন এ আর বিতে ভ্যালু নিয়ে নিলে, যদি 3 আর ধরি 2 নিয়ে নিলে, ঠিক আছে, যদি 3 যদি 2 এর থেকে বড় হয়, এটা লিখতে লাগবে না, যদি 3 2 এর থেকে বড় হয় তাহলে কি প্রিন্ট করো, তাহলে এইটা এক্সিকিউট করো, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ লার্জার। আর যদি না হয়, যদি এইটা ধরে নিন 5 আছে, ঠিক আছে, আর যদি না হয় তাহলে এই লাইনটাকে এক্সিকিউট করো। এই লাইনে কি লেখা আছে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ লার্জার, মানে তখন কি বলে 5 ইজ লার্জার, আর এখানে যদি 3 2 থাকে এখানে বলে 3 ইজ লার্জার। বুঝতে পারলে, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে এইটা করো, আর যদি এই কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে এইটা করো। আর তারপর হচ্ছে রিটার্ন 0, মানে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে। আর এইভাবেই তোমাকে কোডটা লিখতে হবে। আমি লিখে দিই, if a is greater than b, এখানে প্যারেন্থেসিস, printf else b is greater। এবার এটাকে আবার টেস্টিং করে দেখে নিই। ভ্যালু দিতে 4 আর b এর ভ্যালু দিতে 6, নাও 6 ইজ গ্রেটার। আবার আমি এটাকে রান করাই।
এবারও বলেছে ভ্যালু দিতে, আমি এর দিচ্ছি 10 আর বি দিচ্ছি 3, তাহলে 10 ইজ গ্রেটার। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশনাল ব্লক। যদি এই যে এটা হচ্ছে তোমার কন্ডিশন, এখানে ভালোভাবে তাকাবে, এইটা হচ্ছে কন্ডিশন, এইটা যদি ঠিক হয়, ঠিক আছে, ইফ কারেক্ট, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, আর যদি ভুল হয়, ইফ রং, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এলস দিয়ে আমরা এটাকে বলি, যদি এটা হয় তাহলে এইটা, আর যদি না হয় তাহলে এইটা। এটা হচ্ছে আজকের মতো তোমাদের প্রোগ্রাম। আর তারপর আমি এখানে দিয়েছি একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে কী লেখা আছে, অ্যাসাইনমেন্টে একটু যদি তুমি জুম করে নাও, অ্যাসাইনমেন্টে লেখা আছে এমন একটা প্রোগ্রাম বানাতে যাতে তুমি ইউজারের থেকে সমস্ত পার্সোনাল ইনফো নেবে, যেমন তার নাম, শহর, বয়স, আর সেটাকে তুমি কি, তারপর তুমি সেই ইনফরমেশনটাকে প্রেজেন্ট করবে। কিন্তু এখানে যে ভয়েস তুমি করবে, ভয়েস তুমি ডাইরেক্টলি নেবে না, তুমি যে ইউজার আছে তার থেকে শুধুমাত্র বার্থ ইয়ার নেবে, মানে সে কবে জন্মেছিল। এইবারে তুমি কি করবে, আরেকটা ভ্যারিয়েবল নেবে যাতে লেখা থাকবে কারেন্ট ইয়ার, যে ভ্যারিয়েবলটার নাম হবে কারেন্ট ইয়ার, আর তার মধ্যে যদি এটা 2026 সাল হয় 26 লিখবে, পরের বছর দেখলে 27 হবে, তাহলে 27 লিখে রাখবে। এইবার কি করবে, যখন প্রিন্টএফটা ইউজ করবে, প্রিন্টএফের মধ্যে কি করবে, বা তুমি আলাদা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে কারেন্ট এজ হিসাবে, বা যখন প্রিন্টএফটা তুমি নেবে ওখানে লিখবে ইয়োর এজ ইজ, বা শুধুমাত্র এজ কলন কারেন্ট ইয়ার মাইনাস, ওর কমা দিয়ে লিখতে পারবে কারেন্ট ইয়ার মাইনাস বার্থ ইয়ার, যেটা ইউজার ইনপুট দিয়েছে, ঠিক আছে। ঠিক এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি। printf এই যে ঠিক এরমভাবে তোমাকে প্রোগ্রামটাকে করতে হবে। এইটা লিখলে তাহলে তোমার এজ বেরিয়ে আসবে, কারেন্ট ইয়ার থেকে তোমার বার্থ ইয়ারটা মাইনাস করলে এখানে তোমার এজ অটোমেটিক্যালি চলে আসবে। আশা করি অ্যাসাইনমেন্টটাকে কমপ্লিট করবে। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা কোথায় এগোবো, আমরা এগোবো ইউনিট 1-এর দিকে। তোমার যদি মনে হয় অ্যাসাইনমেন্টটা আমাদের দিয়ে চেক করানো আছে, আমাদের দেখানো আছে, বা তুমি কীভাবে এটাকে অ্যাপ্লাই করেছো, কোড করেছো, সেটা আমাদের দেখানো আছে, আমাদের ইমেল করতে পারো, আমরা অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো, রেসপন্স করবো। আর অবশ্যই একটা কমেন্ট করো। আজকের মতো লেকচারটা শুধু ইউনিট 0-তেই থাকবে, কিন্তু পরের দিন থেকে আমরা স্টার্ট করতে চাই ইউনিট 1, যাতে কিন্তু প্রচুর পরিমাণে থিওরি আছে, ঠিক আছে। এই থিওরিগুলো আমাকে স্টার্ট করতে হবে ঠিক পরের লেকচার থেকে। আজ যতটা শিখলাম, কি শিখলাম, বেসিক শিখলাম, যাতে তুমি কোড করা শিখলে, একদম বেসিক কোডিংটা শিখলে, আর বেসিক যে কম্পিউটার নলেজ সেটার বিষয়ে জানলে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ক্লাসটা ভালো লাগে, আমার চেষ্টাটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে নিও। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।